নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যুবতী প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে, এবং আজকে ইস্টবেঙ্গল দল তারা কিন্তু 4 দিন পর আজ অনুশীলনে আবারও নামলো, এবং তাদের পরের প্রতিপক্ষ কিন্তু অবশ্যই কেরালা ব্লাস্টার্স এফসি। এমন একটা কেরালা ব্লাস্টার্স যাদের কিন্তু যে রিসেন্ট ফর্ম সেটা খুব একটা ভালো যাচ্ছে না, ইনফ্যাক্ট খুবই খারাপ যাচ্ছে। 4 ম্যাচে কিন্তু তারা 4টেই হেরেছে এবং তাদের পয়েন্ট এই মুহূর্তে শূন্য। এবং যে নেক্সট দুটো ম্যাচ ইস্টবেঙ্গলের আছে, কেরালা ব্লাস্টার্স এবং তারপরে মোহামেডান স্পোর্টিং ক্লাব, তাদের বিরুদ্ধে কিন্তু ইস্টবেঙ্গল নামতে চলেছে। এবং এই দুটো দল কিন্তু এখন আইএসএল এর যে পয়েন্ট তালিকা সেটার একদম শেষের দিকে আছে, একদম শেষে মোহামেডান, তার উপরেই কিন্তু কেরালা ব্লাস্টার্স। এবং এই দুটো ম্যাচ থেকে ইস্টবেঙ্গলের জন্য কিন্তু 6 পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। এখন বলতে পারেন যে কম্পালসারি 6টা পয়েন্ট কিন্তু লাগবে যদি তারা এই লিগ শিল্ডের রেসে থাকতে চায়। এবং কোচ অস্কার বুজন তিনি কিন্তু বদ্ধপরিকর, ইনফ্যাক্ট পুরো ইস্টবেঙ্গল টিমই কিন্তু বদ্ধপরিকর এই দুটো ম্যাচ থেকে 6 পয়েন্ট তুলতে। অবশ্যই তারা 5 পয়েন্ট ইতিমধ্যে হারিয়ে ফেলেছে প্রথম 6টা ম্যাচের মধ্যে, ইনফ্যাক্ট প্রথম 4টে ম্যাচের মধ্যেই। বাট এরপরে কিন্তু হারাটা কোনো অপশন না, এরপরের দুটো ম্যাচেই কিন্তু জিততে হবে। এবং তারপরে একটা ফিফা ব্রেক আছে আপনারা জানেন, তারপরে কিন্তু টানা 7টা ম্যাচ তাদেরকে খেলতে হবে। এবং এই যে 9টা ম্যাচ ইস্ট বেঙ্গলের বাকি আছে সেখানে কিন্তু জয় ছাড়া গতি নেই, জয়ের দিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে এবং চোখ রাখতে হবে মোহনবাগান এবং জামশেদপুরের দিকেও। তারা যদি পয়েন্টস ড্রপ করে সেটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য একটা ভালো ভিক্টরি হবে মাঠের বাইরে থেকেও। এবং আজকের অনুশীলনে যদি কথা বলি তাহলে বেশ কিছু পজিটিভ ফ্যাক্টর আছে আজকে অনুশীলনে, যেটা অনেকটা স্বস্তি দেবে লালু সমর্থকদের। প্রথমতই বলি যে ইস্টবেঙ্গলের এই সিজনের যে এক্স ফ্যাক্টর সেটা হচ্ছে অবশ্যই মিডফিল্ড, ফরেন মিডফিল্ড। সেই 3 বিদেশি মিডফিল্ড মিগেল ফেরেরা, সাউল ক্রেসপো এবং মোহাম্মদ রাশিদ, সেই মিডফিল্ড কিন্তু ফিরতে চলেছে কেরালা ম্যাচে। অর্থাৎ ইস্টবেঙ্গলের যে মেন শক্তি, মেন চালিকা শক্তি মিডফিল্ড যেটা চালায় পুরো দলটাকে, তারা কিন্তু ফিরতে চলেছে এবং সেটা কিন্তু অবশ্যই বাড়তি একটা অ্যাডভান্টেজ দেবে ইস্টবেঙ্গলকে, সেটা আলাদা করে বলার কিছু নেই। এবং পাশাপাশি মহেশ নাওরেম সিং, গত ম্যাচে তাকে আপনারা দেখেছেন যে মিডফিল্ড রোলে খেলতে কিন্তু চোট থেকে সদ্য ফেরায় কিন্তু তিনি তার চেনা ছন্দে কিন্তু তাকে দেখা যাচ্ছে না। বাট মহেশ নাওরেম সিং কিন্তু এই নেক্সট ম্যাচেও খেলতে পারে, স্টার্টও করতে পারে ইনফ্যাক্ট। এবং যে মিগেল ফেরেরা এবং মহেশ নাওরেম সিং, তারা দুজন যেরকম ইন্টারচেঞ্জ করে খেলেন, কখনো রাইট উইংয়ে মহেশ খেলে তো কখন সেই জায়গাটা কিন্তু সুইচ করে মিগেল ফেরেরা চলে যান। অর্থাৎ যে ম্যান মার্ক করা হয় মিগেলকে, সেটা কিন্তু তিনি নাওরেম মহেশ সিং এর সঙ্গে যে পজিশনটা আছে সেটা ইন্টারচেঞ্জ করে করতে পারে। এবং সেটার জন্য কিন্তু ম্যান মার্কে অনেক অসুবিধা হয় অপোনেন্টের জন্য। এবং অবশ্যই এটাও কিন্তু এই টিমটা বেসিক্যালি, যদি লেফট উইংয়ে বিপিনের কথা বলি, রাইট উইংয়ে মহেশের কথা বলি, 3 বিদেশি মিডফিল্ডের কথা বলি, এই যে পুরো টিমটা বা ছকটা, এটা কিন্তু ইস্টবেঙ্গলকে অনেক সাফল্য এনে দিয়েছে এবং বড় বড় ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গল জিতেছে এই টিম কম্বিনেশনটাতে। এবং অস্কার বুজন তিনি কিন্তু তার বেস্ট প্লেইং ইলেভেনই খেলাতে চাইবে আগামী কেরালা ম্যাচে। এবং সেখান থেকেই কিন্তু 3 বিদেশি মিডফিল্ডের কথা তো আপনাদের বললাম। এবং নেক্সট আপডেটে যদি কথা বলি তাহলে সেটাও খুব ইন্টারেস্টিং। ইনফ্যাক্ট ইস্টবেঙ্গলে যার জাস্ট একটার ইঞ্জুরি বাকি, কেভিন সিবিএর ইঞ্জুরি আপনারা জানেন, এবং ধীরে ধীরে কিন্তু তিনিও সুস্থ হয়ে উঠছেন। আমরা প্রথম কেভিন সিবিআইকে দেখতে পাই ইস্টবেঙ্গল অনুশীলনে, তিনি স্পেনে চলে গেছেন, তারপরে কিন্তু তিনি ফিরে এসেছেন 2রা মার্চ প্রথম ইস্টবেঙ্গল অনুশীলনে তিনি ফেরেন। এবং তারপর থেকে মানে সেই দিন থেকে আজ অবধি কিন্তু কেভিন সিবিএর যে ইম্প্রুভমেন্টটা ফিটনেসের দিক থেকে, সেটা কিন্তু অবশ্যই চোখে লাগছে। অবশ্যই তিনি কিন্তু সাইড লাইনে ছিলেন এবং প্র্যাকটিস একদম শুরুর দিকে যখন ওয়েট ট্রেনিং হয় এবং টিম মিটিং হয়, সেখানে সমস্ত জায়গায় কিন্তু কেভিন সিবিএ ছিলেন, ওয়েট ট্রেনিং করলেন, ফিজিক্যাল ফিটনেস ট্রেনিং সব কিছু করলেন। কিন্তু তারপরে ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস যখন হয় তখন কিন্তু কেভিন সিবিএ সাইড লাইনে সাইক্লিং করছিলেন, অনেকক্ষণ ধরে তিনি সাইক্লিং করলেন। এবং তার সাথে সাথে স্ট্রেচিং এক্সারসাইজ তো আছেন। অর্থাৎ যে ফিরে আসাটা, রিহ্যাব করে তাড়াতাড়ি মূল দলের সঙ্গে যোগ দেওয়াটা কিন্তু তার প্রধান লক্ষ্য, এটা বলা যেতেই পারে। এবং প্র্যাকটিসের একদম শেষে যখন আমরা দেখি যে প্লেয়াররা নিজেদের মধ্যে একটুখানি বলতে পারেন যে পাসিং খেলে, বা আপনার যেরকম দেখেছেন তাদের মধ্যে ওয়ান টাচ পাসিং যেরকম খেলে, সেখানে কিন্তু কেভিন সিবিও ছিলেন, তার সতীর্থদের সঙ্গে কিন্তু তিনিও খেলছিলেন। এবং বারবার দেখা যাচ্ছিল বল পায় কিন্তু তিনি পাস দেওয়ার চেষ্টা করছিলেন, শট মারার চেষ্টা করছিলেন। এটা দেখে কিন্তু অবশ্যই পরিষ্কার যে আগে যে কেভিন সিবিএর ইনজুরিটা ছিল বা রিকভারি যে আগের ফেজটা ছিল, সেটার থেকে কিন্তু এই ফেজটা অনেকটা বেটার। এবং কেভিন সিবি কিন্তু ধীরে ধীরে তার রিকভারি খুব ভালোভাবে করছেন, এবং খুব সম্ভবত কিন্তু তিনি মোহামেডান ম্যাচের আগে আমরা হয়তো দেখতে পারবো তিনি বল পায়ে অনুশীলন শুরু করে দিয়েছে। এবং নিঃসন্দেহে এটা কিন্তু বড় একটা বুস্ট ইস্ট বেঙ্গলের জন্য। কেভিন সিবি যখন ডিফেন্সে থাকে তখন কিন্তু ইস্ট বেঙ্গল যে উইং প্লে সেটা অনেক বেশি বেটার হয়। তিনি তার বক্স থেকেই কিন্তু উইংয়ের দিকে উইংয়ের উদ্দেশ্যে বল দিয়ে দিতে পারেন, এবং সেখান থেকে কিন্তু অনেকটা কম টাইমের মধ্যে ইস্টবেঙ্গল অপোজিশন বক্সে পৌঁছে যেতে পারে সেই উইঙ্গারদের দ্বারা। অর্থাৎ কেভিন সিবি ফিরে এলে কিন্তু বলা যেতে পারে যে ইস্ট বেঙ্গলের এই টিমটা একদম ব্যালেন্স একটা টিম হবে, এবং সেখান থেকে প্রত্যাবর্তনটাও অনেকটা বেশি সুবিধা হবে। এবং অনেকেই দেখেছি যে আপনারা জেরির আপডেট চাইতেন, জেরি কিন্তু প্র্যাকটিস করছে ইস্ট বেঙ্গলের সঙ্গে, পুরো দমেই তিনি প্র্যাকটিস করছেন। যখন ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস হয় সেখানে বিপ পড়িয়ে আলাদা আলাদা করে টিম ভাগ করে খেলানো হয়, সেখানে কিন্তু অবশ্যই জেরিও আছে। এবং খুব অবাক হবেন না যদি আপকামিং যে ম্যাচ আছে কেরালা ব্লাস্টার্সের মধ্যে, সেখানে আপনারা যদি জেরিকে বেঞ্চেও দেখেন, সেটা তো খুব একটা অবাক হবে না। এবং বাইরে থেকে যেটুকুনি দেখা যায় সেখানে যদি ম্যাচ
সিচুয়েশনের কথা বলি, ম্যাচ প্র্যাকটিস সিচুয়েশনের কথা বলি, সেখানে কিন্তু অবশ্যই প্লেইং 11টা টুকটাক আমরা আন্দাজ করতে পারছি এবং সেটাই যদি কথা বলি তাহলে অবশ্যই গোলে কিন্তু থাকতে চলেছেন প্রাপসুকান সিং গিল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দুটো ডিফেন্ডার আনোয়ার আলী এবং জিকসান সিং, এবং এই জিকসান সিং এর রোলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা সচরাচর বলে থাকি যে যখন সবকিছু পজিটিভ চলে আমরা পজিটিভ কথা বলি, যখন সবকিছু নেগেটিভ চলে আমরা নেগেটিভ কথার উপরেই, মানে সব জায়গায় নেগেটিভ কথাই হয়। কিন্তু কিছু যদি পজিটিভ থাকে তাহলে কিন্তু এই টিমে জিকসান সিং এর ইমপ্রুভমেন্টটা, অনেক প্রত্যাশা অনেক আশা নিয়ে কিন্তু জিকসান সিং এসছিলেন ইস্ট বেঙ্গলে, বাট এখন কিন্তু তার পোটেনশিয়ালটা দেখা যাচ্ছে ডিফেন্সে। তিনি মোটামুটি একদম জমে গেছেন এবং চেষ্টা পরবর্তীকালে করা হতেই পারে যাকে একটু মিডফিল্ডে শিফট করে যাতে কেভিন সিবিএকেও ফিট করা যায় ওই ডিফেন্সিভ পজিশনে, তাহলে খেলার মধ্যে আছেন। তিনি ভালো খেলছেন, গত ম্যাচে তিনি অসাধারণ খেলেছিলেন যদিও ইস্টবেঙ্গল জয় তুলতে সক্ষম হয়নি, কিন্তু জিকসান সিং এর এই প্রত্যাবর্তনটা কিন্তু অবশ্যই নজর কাটছে লালহু সমর্থকদের। তো অবশ্যই কথা বলছিলাম ডিফেন্স নিয়ে, আনোয়ার আলী জিকসান সিং দুটো ডিফেন্ডার। লেফট ব্যাকে কিন্তু আবারও স্টার্ট করতে পারে জয় গুপ্তা, গত ম্যাচে লালচুং মুঙ্গা ছিলেন, এই ম্যাচে কিন্তু জিকসান সিং জয় গুপ্তা স্টার্ট করতে পারে লেফট ব্যাক পজিশনে। রাইট ব্যাকে অবশ্যই মোহাম্মদ রাকিব এবং তারপরে 3 বিদেশি মিডফিল্ড মিগেল ফেরেরা, সাউল ক্রেসপো এবং মোহাম্মদ রাশিদ। লেফট উইংয়ে কিন্তু বিপিন সিং, রাইট উইংয়ে খেলতে পারেন মহেশ নাওরেম সিং এবং স্ট্রাইকার কিন্তু ইউসুফ এজেজারি। অর্থাৎ যে অ্যাটাকিং যে একটা থ্রেট সেটা কিন্তু ইস্টবেঙ্গলের অনেক বেশি বাড়ছে, তারা কিন্তু অপোজিশনের উপরে চাপ সৃষ্টি করতে পারে। সেখানে আপনারা জানেন মাহেশের বল প্লেইং ভালো, ক্রিয়েটিভ মিডফিল্ডার তিনি, কখনো উইংয়েও খেলতে পারেন, মাঝমাঠ থেকেও তিনি খেলতে পারেন, মিগেল ফেরার সাথে পজিশন ইন্টারচেঞ্জ করে খেলতে পারেন এবং এটাই কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা বড় ফ্যাক্টর হতে পারে কেরালা ম্যাচ। এবং পাশাপাশি মোহাম্মদ রাশিদ, তার কিন্তু অনেকটা স্বস্তি হবে, কারণ সাউল ক্রেসপো তিনি কিন্তু আজকে পুরো দমে অনুশীলন করেছেন এবং একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে কেরালা ম্যাচে কিন্তু তিনি স্টার্ট করতে চলেছেন মোহাম্মদ রশিদের পাশে। অর্থাৎ মোহাম্মদ রশিদকে পুরো যে মাঠ জুড়ে খেলতে হতো, কখনো বল স্ন্যাচিং হোক, বল প্লেইং হোক, সমস্ত দায়িত্ব নিজের উপরে নিয়ে নিতে হতো, সেই দিক থেকে কিন্তু সাউল ক্রেসপো আসার পর অনেকটাই ফ্রি হতে পারবেন রাশিদ, এবং তার যে লং রেঞ্জার আমরা দেখি সেটাও কিন্তু আমরা দেখতে পারি এই আপকামিং ম্যাচে। তো এরকম একটা টিম আজকে মোটামুটি বলতে পারেন যে প্র্যাকটিস করেছে। তাছাড়াও কিন্তু এখন ইস্টবেঙ্গলের এই দল অনেকটাই চোট মুক্ত দল। এরকমই যদি চলতে থাকে ইস্টবেঙ্গলের এই দলটাতে, তাহলে অবশ্যই আশা করা যায় যে তারা ভালো একটা প্রত্যাবর্তন দিতে পারবে এবং যে আগামী দুটো ম্যাচ আছে সেটা তুলনামূলকভাবে ইস্টবেঙ্গলের জন্য অনেকটা সোজা। কেরালা ব্লাস্টার্স, মোহামেডান, এই দুটো ম্যাচ থেকে যদি 6 পয়েন্ট ইস্টবেঙ্গল তুলতে পারে তাহলে নিঃসন্দেহে বলা যেতে পারে যে 6 ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়াবে 13, এবং সেখান থেকে কিন্তু ইস্টবেঙ্গল মোটামুটি একটা ভালো জায়গায় শেষ করবে ফিফা ব্রেকের আগে। এবং যে ফিফা ব্রেকের পরে 7টা ম্যাচ আছে সেখানে যদি ইস্টবেঙ্গল ভালো খেলতে পারে তাহলে অবশ্যই লিগ শিল্ডের অন্যতম দাবিদার হতে পারে, বাট সম্পূর্ণ নির্ভর করছে আপাতত নেক্সট কেরালা ম্যাচের উপরে। দেখা যাক ইস্টবেঙ্গল কিরকম খেলা, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন, এবং আজকের এই প্রতিবেদনটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।